স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলার বাদী কুলসুম বেগম সহ ৩ জনকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের কক্সবাজার থেকে আটক করা হয়। কুলসুমের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলাটি করিয়েছিলেন তার সঙ্গে থাকা 2 ব্যক্তি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন তারা। ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার বাইপাল এলাকায় ছাত্র জনতার আন্দোলনে স্বামী আলামিন নিহত হয়েছেন এমন দাবি করে ২৪ অক্টোবর শেখ হাসিনা সহ ১৩০ জনের নামে মামলা করেন তার স্ত্রী কুলসুম বেগম। আদালতের নির্দেশে ৮ নভেম্বর আশুলিয়া থানায় নথিভুক্ত হয় মামলাটি। ৫ দিন পর আশুলিয়া থানায় হাজির হন আলামিন। অভিযোগ করেন তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী কুলসুম। এরপর বিশেষ অভিযানে বৃহস্পতিবার কক্সবাজার থেকে কুলসুম সহ ৩ জনকে আটক করে পুলিশ। কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 160 জন্য প্রেরণ করা হইবে। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে। তবে কুলসুমের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে শফিক ও রুহুল আমিন নামের 2 জন তাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করান। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তারা। এমনি প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতা পাবা, চাকরির দরকার নেই। আমি বলছি ভাইয়া আমি এগুলোর ভিতরে নাই, আমার ফ্যামিলি সাথে আর আমি এসব বুঝি না, পুলিশ বুঝি না। উনি বলতেছে যে বুঝো না, তো সমস্যা কি, তোমার তো ঢুকাই ফেলছি, তুমি এর ভিতরে না ঢুকো তাহলে তোমার পুলিশ ধরে নিয়ে যাবে, তোমার মামলা হবে, তোমার ফাঁসি হবে। আমি অনলাইনে যে আছে ওইটা চাকরি করো তাহলে ৫,০০০ বেশি পাবি, তাই করবি নাকি? তার কারণে আমার আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন, পরে দিচ্ছি, পরে আবার ৩ দিন পরে ফোন দিয়েছে। ৫ আগস্টের পর সাভার ও আশুলিয়া থানায় ৮৪টি মামলা দায়ের হয়। এর মধ্যে অনেক মামলায় নিরীহ লোকজনকে আসামি করার অভিযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বলে মন্তব্য করেছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অভিযোগ করেন, বিনা প্রয়োজনে রেল লাইন ও স্টেশন নির্মাণ করা হয়েছে। দুপুরে দিনাজপুরে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রয়োজন ছাড়াই ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে রেল স্টেশন তৈরি করা হয়েছে। ১০,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল দিয়ে কোনো যানবাহন চলাচল করে না। যাত্রী সেবার মান বাড়াতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে উল্লেখ করে জনবল সংকট সহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপদেষ্টা। সবগুলো একই জায়গায় না করে যেখানে সড়ক পথটা ভালো আছে সেখানে সড়ক পথের উপর নির্ভর করা, যেখানে রেলপথ সড়ক পথ ভালো নাই, সড়ক পথ সম্ভব না, সেখানে রেলপথকে জোরদার করা, এবং যেখানে রেল কিংবা সড়ক কোনোটাই ভালো না সেখানে নৌপথকে সুযোগ থাকলে সেটাকে ডেভেলপ করা। পেঁয়াজের দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি রাজধানীর আলুর বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজিতে। তবে ভ্যাট কমানোয় সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের, তারপরও লিটার ১৭০ টাকার ওপরে। পুরো মাস জুড়ে উত্তাপ ছড়ানো আলুর বাজারে এখনও ফেরেনি স্বস্তি। সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও নাগালে আসছে না দাম। গত সপ্তাহে যে আলু বিক্রি হয়েছিল ৭০-এ, এখন তা ৭৫ টাকা। পাড়া মহল্লায় তা আরও বেশি। আর এজন্য হিমাগার মালিকদের দুষছেন বিক্রেতারা। তবে ভোক্তাদের অভিযোগ, কার্যকর তদারকি না থাকায় অতি মুনাফার সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা। নতুন আলু তো আপনার গ্যাপিচ্ছে হয়ে গেছে, এখনো আসতেছে না। নতুন আলু আসলে পরে কমার সম্ভাবনা। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নাই। গত ৭ দিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে প্রায় ২০ টাকা। বাজারে সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজ ১৩০ আর আমদানির পেঁয়াজ কেনা যাচ্ছে ১২০ টাকায়। আমদানি বেশি, এদের বেচা যায় কম, শুকনো পিসটা কম খায়, তো এই কারণে দামটা কমছে। আবার ইন্ডিয়ান পেঁয়াজও আসছে এর ভেতরে, ইন্ডিয়ার পাকিস্তান। ভোজ্য তেলে ভ্যাট কমিয়ে ৫% করার সুফল মিলতে শুরু করেছে বাজারে। এতে সরবরাহ বাড়িয়েছে বিপণন প্রতিষ্ঠানগুলো। তারপরও খোলা সয়াবিন ১৮৫ আর বোতলের তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটারে। শুল্ক কমানোর আগে দেওয়া যে একটা চাপ সৃষ্টি করে রাখে, ওইটাই আর কি এটা হয়েছে আর কি। আর তাছাড়া দেখা গেছে এখন তো সরকার নেই। শীত ঘনিয়ে আসায় বাজারে উঠছে পর্যাপ্ত সবজি। শিম, ফুলকপি, বাঁধাকপি বা লাউ কেনা যাচ্ছে ৭০ টাকার মধ্যে। তবে ১ কেজি নতুন আলুর জন্য গুনতে হচ্ছে ১৩০ টাকা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরবরাহ কমার অজুহাতে ঢাকার বাইরের বাজারে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। খুলনার বাজারে বোতলজাত সয়াবিন তেলের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল।
বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা লিটার, আর খোলা সয়াবিন তেলের দাম 190 থেকে 200 টাকা লিটার। চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে বেড়েছে দেশি মুরগির দাম, কমেছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম, কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। রাজশাহীতে কেজি প্রতি 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে। বগুড়ায় শীতকালীন শাকসবজির আমদানি ভালো থাকলেও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে দাম। তবে সিলেটে কিছুটা কমেছে সবজির দাম। বরিশালে ইলিশের পাশাপাশি সব মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তো আগে আমাদের দিত, দেওয়ার পরে এখন যে খুচরা তেলের দাম বাড়ছে, বাড়ার পরে তেল ওরা শর্ট করে দিচ্ছে। এখন যে রবি শস্যের সময়, এই সময় অনুযায়ী সবজির মূল্য বেশি আমার কাছে মনে হয়, আর সার্বিকভাবে বাজার মূল্য বেশি। নাটোরে জনতার বাজারে পাইকারি দামে খুচরা সবজির সাথে যোগ করেছে গরুর মাংস বিক্রি। ক্রেতার সামর্থ্য মতো 250 গ্রাম থেকে শুরু করে 3 কেজি পর্যন্ত গরুর মাংস কেনা যাবে। সকাল থেকে শহরের মাদ্রাসা মোড়ে জনতার বাজারে শুরু হয়। বাজার পরিদর্শন করে জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, সরকার বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছে। ছাত্রদের এমন বাজারের উদ্যোগ স্বল্প মূল্যে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারবে। সপ্তাহের 2 দিন মঙ্গলবার ও শুক্রবার চলবে এই বাজার। বাজারে প্রতি কেজি গরুর মাংস 640 টাকা, আলু 60, ফুলকপি 75 ও ডিম 46 টাকা হালি দরে বিক্রি করছেন। কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এখানে সুলভ মূল্যে যে মাংস এবং অন্যান্য খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে, সেটি এর ফলে দেখা যাচ্ছে যে জনগণ, ক্রেতারা খুব অল্প মূল্যে এই খাদ্যদ্রব্যগুলো কিনতে পারছে। অনিশ্চয়তার মুখে গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 22 শিক্ষার্থী। হঠাৎ করে ভর্তি বাতিল হয় পিছু ছাড়ছে না দুশ্চিন্তা ও হতাশা। কর্তৃপক্ষ বলছে কারিগরি কারণেই এই জটিলতা। তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বাতিল করে পছন্দের বিষয় পেয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 22 শিক্ষার্থী। পরে ব্যক্তিগত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাদের জানানো হয় ভর্তি বাতিল হয়েছে। শিক্ষার্থীরা জানান, ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে 2 থেকে 3 দিন ক্লাসও করেছেন অনেকে। হঠাৎ এমন সিদ্ধান্তে হতাশ তারা। ক্যাম্পাস থেকে যাচ্ছি, বাসের মধ্যে ফোন করে বলতেছে যে আপনার এরকম সিট নেই, অবশিষ্ট সিট নেই, আপনি এখন অন্য ভার্সিটিতে মাইগ্রেশন যদি পান তাহলে আপনি কাগজ, পেপার ছিল, টাকা সব কিছু উঠাই নিয়ে অন্য ভার্সিটিতে করতে পারবেন। আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে এবং আমি একদিন ক্লাসও করছি। ওই দিন আমাকে হঠাৎ করে কল দিয়ে বলা হয় যে আমাদের এখানে সিট নেই, আমরা মাইগ্রেশন আপনারা অন করে দিচ্ছি। অভিভাবকরা জানিয়েছেন, টেকনিক্যাল সমস্যার কথা বলে ভর্তি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফেরত নিতে বলা হয়েছে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র। এতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। এরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, এদের ক্লাস হবে এটাই জানি। হঠাৎ করে ফোন দিয়ে কাউকে মেসেজ দিয়ে বলতেছে যে না, তোমার ভর্তি বাতিল। যাওয়ার আর জায়গা নেই, ওদিক ভর্তি ক্যান্সেল করে আসছে। এই অবস্থা, এই মতো অবস্থা আমার মেয়ে বলছে যে মা, আমার সুসাইড ছাড়া আর কোনো পথ নেই। এই ঘটনায় 3 সদস্যের কমিটির তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি তারা। গত 11 নভেম্বর ওরিয়েন্টেশনের পরই বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জে ডিবি হারুনের 100 কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট। প্রতি কক্ষের জন্য একদিনের ভাড়া ছিল 20,000 টাকা। অথচ এটি করতে ভয় দেখিয়ে জোর করে নেওয়া হয়েছে যে জমি, তার দাম এখনও পাননি কৃষক। রিসোর্ট বন্ধ, হারুন ও তার ভাই রশিদ পলাতক। তাই সেই টাকা পাওয়ায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। মিঠামইনের প্রত্যন্ত গ্রাম হোসেনপুর। হাওরের মাঝে 40 একর জায়গা জুড়ে প্রেসিডেন্ট রিসোর্ট। সাবেক ডিবি প্রধান হারুন অত্যাধুনিক এই রিসোর্টটি গড়ে তোলেন। পুকুর, হেলিপ্যাড, সুইমিং পুল ও ক্যাফে সুবিধাসহ ডুপ্লেক্স কটেজে 40টি শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে। প্রতি কক্ষের একদিনের ভাড়া 20,000 টাকা। তাই রিসোর্টটিতে সাধারণের যাতায়াত ছিল না বললেই চলে। তবে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই জনমানবহীন ভুতুড়ে অবস্থায় পড়ে আছে। রেস্টুরেন্টে ঘুরতে আসছিলাম, এখন এসে দেখি এখানে তালাবদ্ধ দেওয়া। ঢাকা থেকে বিবিআইপি লোকজন আসতো, কারণ হারুন সাহেব ছিল তখন একজন ক্ষমতাসীন পুলিশ কর্মকর্তা।
অভিযোগ আছে রিসোর্টের জন্য ভয় দেখিয়ে জোরপূর্বক নেয়া জমির দাম এখনো পাননি অনেকেই। যাদের সম্পত্তি দখল করে তৈরি হয়েছে রিসোর্টটি, তারা এখনো হারুনের ভয়ে মুখ খুলছে না। জায়গা কিনছে আর কিছু সাধারণ মানুষ এবং নিরীহ মানুষ তাদের জায়গা জোরপূর্বক দখল করছে, দখল করে এই রিসোর্টটা করছে। কিন্তু তখনকার সময় ওই সাধারণ মানুষগুলা হারুনের এই অত্যাচারের কোনো প্রতিবাদ করার সুযোগ পায় না। যা দেখতে চাই যে সত্যিকার অর্থে যে এত টাকা কোথা থেকে হারুন সাহেব পেল। 5 আগস্টের পর থেকে রিসোর্ট বন্ধ রয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা হারুনের ভাই শাহরিয়ার রশিদ আছেন পলাতক। যশোরে ঝিকরগাছা থানায় হত্যা, ধর্ষণ সহ 17টি মামলার আসামি অফি ইসলাম প্রান্ত একের পর এক মামলার পরও জামিনে বেরিয়ে চালাচ্ছেন বেপরোয়া কর্মকাণ্ড। সম্প্রতি হামলা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক এবং ভিডিওগ্রাফার শরীফ খানের ওপর। অভি ইসলাম প্রান্ত, বয়স 26 বছর। যশোর শহর থেকে সীমান্ত এলাকায় কিশোর গ্যাং গড়ে তোলার অভিযোগ আছে তার বিরুদ্ধে। গত 12 বছরে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে 17টি মামলা হয়েছে ঝিকরগাছা থানায়। একের পর এক মামলায় জড়িয়েও বেপরোয়া প্রান্ত। থেমে নেই চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। সম্প্রতি ঝিকরগাছার কৃষ্ণনগরে সংবাদ সংগ্রহ করার সময় ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক জিয়াউল হক এবং ভিডিওগ্রাফার শরীফ খানের উপর হামলা করেন প্রান্ত। তার এমন মনোভাবের পেছনে রাজনৈতিক প্রশ্রয় দেখছেন নাগরিক সংগঠনের নেতারা। যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বন্ধ না হবে, ততদিন পর্যন্ত সমাজে সে সাংবাদিক হোক, সাধারণ মানুষ হোক বা বিরোধী পক্ষীয় রাজনৈতিক লোক হোক, কেউই সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না। এদিকে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাও দেখছেন রাজনীতিকেরা। আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতার প্রয়োজন রয়েছে, কারণ আজকে যদি গণমাধ্যমের বন্ধুরা আক্রান্ত হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তো যথেষ্ট শঙ্কার কারণ। পুলিশ জানিয়েছে আগের মামলায় জামিনে আছেন প্রান্ত, তবে গ্রেপ্তার করা হবে নতুন মামলায়। যে মামলাগুলো হয়েছে সেই মামলা যদি তারা জামিন পেয়ে থাকে তাহলে তো সেটা আদালতের বিষয়, এটা তো আর আমি কিছু বলতে পারি না। কিন্তু নতুন করে যে অপরাধ সংগঠন করছে সে বিষয়ে নতুন করে তদন্ত হবে। গত 1 দশকে যশোরের দৌরাত্ম্য বেড়েছে কিশোর গ্যাংয়ের। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি তাদের তৎপরতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের পর্যটন খাত বিকাশে বিশদ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ। দুপুরে গাজীপুরের শফিপুরে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ ওয়ামির অর্থায়নে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান উপদেষ্টা। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে সে দেশের রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান হাসান আরিফ। আমাদের প্রতিবেশী দেশ ভারত এই মুহূর্তে ভিসার ব্যাপারে কিছুটা রেস্ট্রিকশন হয়েছে, তো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় এটা না, এই গেল 1 নম্বর। আর তারা ভিসা দেবেন কি দেবেন না এটা তাদের ব্যাপার, এটা আমাদের কোনো বক্তব্য এখানে নেই। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির সহসভাপতি সুবিদুর রহমান ও ঘোড়াশাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে ইসহাক আলীর লোকজন সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় অন্তত 15টি বাড়িঘর ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর মনসুরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নেওয়া হয় ডাবল মুরিং থানায়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মনসুরাবাদের একটি বাসায় অভিযান চালিয়ে আরিফুলকে গ্রেপ্তার করা হয়। আরিফুল ডাবল মুরিং থানায় একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এছাড়া তিনি সীতাকুণ্ড থানায় একটি মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানিয়েছে পুলিশ।
যমুনা সেতু টোল আদায়ে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে একটি বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে। এতে সরকারের ক্ষতি ২০ কোটি টাকার বেশি। দেশি কোম্পানিটি প্রস্তাব দেয় ৫৫ কোটি টাকার, অথচ ৬০ কোটি টাকায় কাজ পেয়েছে চীনা প্রতিষ্ঠান। অনুসন্ধান বলছে, সাবেক আইনমন্ত্রীর প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সব আয়োজন ছিল, কিন্তু সরকার পরিবর্তন হওয়ায় তড়িঘড়ি করে চীনা কোম্পানিকে কাজ দিয়েছে সেতু বিভাগ। ১৯৯৮ সালে যমুনা সেতু উদ্বোধনের পর থেকে টোল আদায় করেছে ৪টি প্রতিষ্ঠান। এদের সাথে চুক্তি হয় ৫ বছরের জন্য, কিন্তু ২০১৬ সালে চুক্তি শেষ হলে বাধে বিপত্তি। ঠিকাদার নিয়োগ সময়ের ব্যাপার, তাই কারিগরি সহায়তার জন্য আনিসুল হকের প্রতিষ্ঠান সিএনএসকে ৬ মাসের দায়িত্ব দেওয়া হয়। পরে সেই প্রতিষ্ঠানই যাতে কাজ পায় এমন শর্ত আরোপ করা হয়। তারপরও কাজটি পাবে না বুঝতে পেরে হাইকোর্টে রিট করেন সাবেক আইনমন্ত্রীর প্রতিষ্ঠানটি। মামলা চলাকালে টোল আদায় করতে থাকে সিএনএস। ৮ বছরে প্রায় ৪০ কোটি টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি। ২০২২ সালে রিট নিষ্পত্তি হলে আবারও দরপত্র আহ্বান করে সেতু কর্তৃপক্ষ। ৫০টি কোম্পানি টেন্ডার জমা দিলেও বাছাইয়ে রাখা হয় ৩টিকে। এর মধ্যে সিএনএসও ছিল। চীনা কোম্পানি সিআরবিসি প্রস্তাব দেয় ৬০ কোটি ৫৭ লাখ টাকার, বেইজিং আর এইচওয়াই টেকনোলজি ৭৪ কোটি ৭১ লাখ টাকা, আর আনিসুল হকের সিএনএস দেয় প্রায় ৮০ কোটি টাকার প্রস্তাব। কিন্তু যমুনা সেতু পরিচালনায় অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সর্বনিম্ন দরদাতাকে বাদ দেওয়া হয়। তাদের প্রস্তাব ছিল ৫৫ কোটি ৩৬ লাখ টাকার। টেন্ডার কিনলো 50টা, ড্রপ করছে 10টা। ওপেনিংয়ের সময় 2টা কোম্পানি আনিসমানি দেয়নি। তা 8টা টিকার মধ্যে এখন সবজি তো খুলছে এদের কাছে না, সব এরা নিজেরাই খুলছে। খুললে দেখছে যে আমি লোয়েস্ট। আমার এটা রাস্তা করে সরাই দেখাইলো, আমরা সিরিয়ালি 4টা খুললাম। গভর্নমেন্ট টপল ডাউন হয়ে গেল, পরে তাড়াতাড়ি করে চাইনিজ কোম্পানির লোয়েস্ট বানায় সিএনএসরে দেওয়ার চেষ্টা ছিল। গত ১ সেপ্টেম্বর থেকে যমুনা সেতুতে টোল আদায় শুরু করেছে চীনা কোম্পানি। তবে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দেয়ায় ৫ বছরে সরকারের ক্ষতি ২০ কোটি টাকা। সেতু বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কয়েকটি কোম্পানি সব কাজ দখলে রেখেছিল বলে অভিযোগ বঞ্চিতদের, যদিও তা অস্বীকার করেছেন প্রধান প্রকৌশলী। আমরা টেকনিক্যাল প্রপোজালগুলো ইভ্যালুয়েশন করি। টেকনিক্যাল প্রপোজালে ইভ্যালুয়েশনে যারা রেসপন্সিভ হয় শুধুমাত্র তাদের আর্থিক প্রস্তাব খোলা হয়। এই আর্থিক প্রস্তাবের মধ্যে যে লোয়েস্ট হয় তাকে কাজ দেওয়া হয়। টেকনিক্যাল পার্টে ওরা কি করে, মন মতো 4টি টেন্ডারই খুলে। টেকনিক্যালি তো আমরা হাই পয়েন্ট, কিন্তু ইউরোপিয়ান কোম্পানি আমাদের জয়েন্ট ভেঞ্চার, তখন তারা বলে কি যে হ্যাঁ আপনাদের তো এটা নাই ওটা নাই, মানে আমতা করে কোনো উত্তর দিতে পারে না, সঠিক উত্তর দিতে পারে না, কারণ আমরা সব কিছুই তো দিছি। আমরা কি যাই না, আমরা যমুনা ব্রিজ চাইছি, আমরা যাই না কিভাবে টেন্ডার দিতাম। যে 3টি কোম্পানি কাজের জন্য উপযুক্ত বিবেচিত হয় তাদের কে কত নম্বর পেয়েছে এবং অন্যদের কেন বাদ দেওয়া হয়েছে এসব জানতে চাইলে সেতু সচিব বা প্রধান প্রকৌশলী কথা বলতে রাজি হননি। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে দরপত্র প্রক্রিয়া স্বচ্ছ না হলে খরচ বাড়ে, যা টানতে হয় যাত্রীদের। অস্বচ্ছ প্রক্রিয়ায় যদি এই ধরনের কোনো টেন্ডার হয় তার জন্য কিন্তু একটা রিভিউ হবে এবং এটা ইন্ডিপেন্ডেন্ট। সবচেয়ে বড় যে জিনিস আগের সরকারে ছিল, সবাই সিন্ডিকেট হয়ে গিয়েছিল। সুতরাং তার স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট। সেতুসহ বিভিন্ন সড়ক অবকাঠামোর টোল আদায়ে বিদেশি নির্ভরতা কমালে সাশ্রয় হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জে গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9:30টায় উপজেলার চরবাউশিয়া বড়কান্দি এলাকা থেকে মোহাম্মদ জিসানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। জিসানের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সড়ক পারাপারের সময় কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। জিসানের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। সিলেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি সিরামিক গোডাউন সহ বিভিন্ন প্রতিষ্ঠান, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল 9টার দিকে নগরীর চালিবন্দর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় প্রথমে একটি সিরামিকের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাটের গুদাম ও একটি সাইকেলের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ শুরু করে। 20 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ভুক্তভোগীদের দাবি আগুনের ক্ষতির পরিমাণ 20 লাখ টাকা। চট্টগ্রামে চান্দগাঁয়ে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 7 রাউন্ড গুলিসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে টেকবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদগাঁও টেকবাজার এলাকার একটি ভবনে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে গ্রেপ্তার করা হয় বিদক মার্মা, উইলাঞ্চ মার্মা এবং মুইচিং মার্মা নামে 3 জনকে। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 7 রাউন্ড গুলি। শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু এলাকায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নে ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পদ্মা সেতু এলাকায় নাওডোবা ব্রিজের নিচে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই ব্যক্তি ব্রিজের ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পর্যটক আনাগোনায় মুখর হয়ে উঠেছে রাঙামাটি পর্যটন কেন্দ্রগুলো। ব্যাপক ভিড় হচ্ছে ছুটির দিনগুলোতে। পর্যটক বাড়ায় শীতের মৌসুমে ভালো ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা। অস্থিতিশীল পরিস্থিতির কারণে 6 অক্টোবর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করা হয়। ব্যবসায়ীদের দাবি, এতে পর্যটন খাতে ক্ষতি 10 কোটি টাকার বেশি। 1 নভেম্বর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। এরপর পর্যটক বাড়তে শুরু করে। ঝুলন্ত সেতু, পল অয়েল পার্ক, আসাম বস্তি, কাপ্তাই সহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে ভিড় বেড়েছে। সবুজ প্রকৃতি, হ্রদের নীল জলরাশি আর পাহাড়ি ঝর্ণায় বিমোহিত পর্যটকরা। ওয়েদারটা মোটামুটি কুল, শীতের শুরু, সবকিছু মিলে এখানকার পরিবেশটা খুবই চমৎকার। আমরা এখানে শুরু করছি আমরা পল অয়েল পার্ক দিয়ে এবং বিভিন্ন লেক দিয়ে শেষ করব। কাপ্তাই যাব, ওদিক দিয়ে এখান থেকে অনন্যাকে যাব। পর্যটক বাড়ায় হোটেল মোটেলে ফিরেছে সুদিন। আশা দেখছেন ব্যবসায়ীরা। আমাদের এখানে পর্যাপ্ত টুরিস্ট রাঙামাটিতে এসেছে এবং শুধুমাত্র আমাদের এই ঘাট থেকেই আমরা অনেকগুলো বোট ভাড়া দিয়েছি। 1 তারিখের পর থেকে কিছু কিছু টুরিস্ট বাড়তেছে। আমরা আশা করছি যে ভবিষ্যতে আরো কিছু বাড়বে বলে মনে হচ্ছে। ডিসেম্বরে স্কুলে বার্ষিক পরীক্ষা শেষ হলে পর্যটক আরও বাড়ার আশা। এতে ক্ষতি কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। টুরিস্ট আগমন প্রচুর পরিমাণে আগমন হয়েছে। আশা করি আমাদের বিগত 2 মাস ধরে যেটা ক্ষয়ক্ষতি হয়েছিল এটা আমরা পুষিয়ে দিতে পারবো বলে আশা রাখছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরো জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন পর্যটন কেন্দ্রগুলোতে, আর প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। রাঙামাটির যে পর্যটকের অবস্থা অত্যন্ত ভালো বলা যায়। আমরা দেখেছি গত 1 নভেম্বর থেকে যখন রাঙামাটিতে পর্যটক নিষেধাজ্ঞার যে প্রত্যাহার করা হয়েছিল, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক কিন্তু টুরিস্ট আসতেছে এবং ছুটির দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পর্যটক আসতেছে। আমরা যদি এখন এখানে যে আছে রাঙামাটির পল অয়েল ঝুলন্ত সেতু, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে মূলত অলরেডি কেউ নৌপথে আসতেছে, কেউ সড়ক পথে আসতেছে। তো সবকিছু মিলে আসলে এখানে টুরিস্টদের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কিন্তু বাড়তেছে। তো আমি কিছুক্ষণ আগেও এখানকার যে পর্যটক ম্যানেজার তিনি আসছেন আলোক বিকাশ চাকমা, তার সাথে আমার কথা, তার সাথে আমি যে কথা বললাম তিনি বলছেন যে আজকে পরিমাণ টুরিস্ট আছে শুধুমাত্র তাদের ঝুলন্ত সেতুতে উদ্দেশ্যে হচ্ছে প্রায় 2000-এর অধিক তারা পর্যটক উঠেছে। তো এর পাশাপাশি আমরা যদি পল অয়েল পার্ক, রাঙামাটি, আসাম বস্তি, কাপ্তাই সড়ক, শুভলং ঝর্ণা, সব কাপ্তাই লেকের বিভিন্ন বার্গি লেক সবকিছু মিলে আসলে এই সমস্ত এলাকায় আমরা দেখি যে বিপুল সংখ্যক কিন্তু পর্যটকের আগমন হতেছে। তো এটা কিন্তু কন্টিনিউ বাড়তেছে। তো আপনি যদি দেখতে পাই যে আমরা যদি দেখি যে ঝুলন্ত সেতুতে আসলে মাইকিং করতে হচ্ছে, কারণ এখানে প্রচুর সংখ্যক টুরিস্ট উঠতেছে, যার কারণে টুরিস্টরা যেন নিরাপদে ঘুরতে পারে, কোনো যেন দুর্ঘটনার শিকার না হয়। তাদের কিন্তু বারবার বলা হচ্ছে যারা তারা যেন উদ্ধার করে তারা আবার চলে যায়, ভিড় না করতে তারা বারবার এখানে মাইকিং করতে করা হচ্ছে। তো আরেকটা বিষয়, রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি যদি বলি, রাঙামাটি যে টুরিস্ট পুলিশ এবং রাঙামাটি জেলা পুলিশ এবং প্রশাসন যে পর্যটকদের যাতে কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয় সেক্ষেত্রে তারা কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি সাজেকেও কিন্তু সাজেকেও কোনো অর্থাৎ টুরিস্টদের নিরাপত্তার কোনো সমস্যা নাই। তো সবকিছু মিলে রাঙামাটিতে টুরিস্টদের আগমন অর্থাৎ যেটা স্থিতিশীল অবস্থা বিরাজ করে, টুরিস্টদের আগমন কিন্তু বেড়েছে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির পর্যটনের সর্বোচ্চ অবস্থা। রাঙামাটি থেকে জানাচ্ছেন সহকর্মী হিমেল চাকমা।
সাবজয়ী ফুটবলার খাগড়াছড়ির মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর কুইমারা রিজিয়ন। বৃহস্পতিবার ঢাকা থেকে লক্ষ্মীছড়ির নিজ বাড়িতে পৌঁছালে কুইমারা রিজিয়নের পক্ষ থেকে লক্ষ্মীছড়ি সেনা জোনে সংবর্ধনা দেওয়া হয়। নারী ফুটবলার মনিকা চাকমাকে 50,000 টাকার চেক হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান সাবজয়ী নারী ফুটবলার মনিকা চাকমা। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সকাল 10টায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ সহ নানা আয়োজন রয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। প্রধান অতিথি ছিলেন লেখক ও সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ হামিদুল হক মুন্সি। দিনব্যাপী এই আয়োজনে চুয়াডাঙ্গা ও আশপাশের জেলার কবি সাহিত্যিকেরা অংশ নেন। আসলে ওই ছাত্র জীবনে যে সাহিত্য পরিষদের বারান্দায় অন্য একটা দৃষ্টিতে আমরা দেখেছি। বিদেশেরও যেমন ওপার বাংলার অনেক কবি সাহিত্যিক এই চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে আসছে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চুয়াডাঙ্গা শিল্প সাহিত্য ও সংস্কৃতির আতুরঘর বলা চলে। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।